আমরা আলোচনা করব বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমস্যা, বিশেষ করে শহরাঞ্চলের জন্য বর্তমানে চট্টগ্রাম, বিশেষ করে চট্টগ্রামের কথা আমি বলবো। এখানে চট্টগ্রামের যে জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতা নিরসনের কল্পে কি করা যায়, তো সেটা আমি একজন আমার পরিচিত বিদেশি একজন কনসালটেন্টের সাথে, আমার বন্ধু, তার সাথে করে আমি একটা কম্প্রিহেনসিভ ডিজাইন আমি তৈরি করছি। তো এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো বন্ধুগণ, সেটা দেখার যাওয়ার আগে, সে কম্প্রিহেনসিভ ডিজাইন দেখার আগে আমরা আগে দেখি বন্যার সময় এখানে বর্ষাকালে কি হয়। চট্টগ্রাম শহরে পানি নিচতলার অর্ধেক হয়ে যায় একেবারে কিছু কিছু জায়গায়, বিশেষ করে মুরাদপুর অঞ্চলে, ওসব দিকে চকবাজার অঞ্চলে এই অবস্থার সৃষ্টি হয়। আবার অন্যান্য এলাকায় আগ্রাবাদে হয়, সেখানে বর্ষা বৃষ্টির পানি প্লাস জোয়ার যখন হয় একই সাথে, তখন সেখানেও কোমর সমান পানি হয়ে যায় বা রানের হাঁটুর উপরে পানি হয়ে যায়। আর মুরাদপুরে তো বন্ধুগণ, এখানে কর্তৃপক্ষ কি করেন? কর্তৃপক্ষ অনেক চেষ্টা করছেন, বারবার চেষ্টা করেন। বিশেষ করে বর্তমান মেয়র সাদা সাহেব আসার পরে উনি গত বছর নালা নর্দমাগুলো পরিষ্কার করাইছিলেন। গত বছর অবশ্য বৃষ্টিও কম হয়েছে, যার জন্য গত বছর কিন্তু হয়ই নাই, একেবারে জলাবদ্ধতা হয়ই নাই, তেমন কোনো আসে নাই। এবছর কিন্তু প্রথমবারের বৃষ্টিতেই, 2026 সালের প্রথমবারের বৃষ্টিতেই কিন্তু এখানে জলাবদ্ধতা চলে আসছে। তো নগর পরিকল্পনাবিদরা, সিটি কর্পোরেশনের লোক, মেয়র বা ইঞ্জিনিয়ার যারা নগর পরিকল্পনাবিদ আছে, সেনাবাহিনীর লোক, অনেক পরিকল্পনা করেন। চট্টগ্রাম শহরে অনেক বড় বড় নালা করা হয়েছে রাস্তার পাশ দিয়ে, বড় বড় স্ল্যাব দিয়ে, অনেকটা খালের মতো হয়ে গেছে, কিন্তু এই খালগুলো ভরা, যে কারণে এটা সুফল পাওয়া যায় না প্রতি বছর। এর আগে এখান থেকে এই জিনিসটা অবশ্যই পরিষ্কার কারণে এখানে এটার কারণে যে বড় বড় নালা করা হয়েছে, এটা করা হয়, এটা পরিষ্কার করা হয় না। তো এই জিনিসগুলো দেখতে হবে। সেখানে কিন্তু ময়লা আবর্জনা ফেলে এটা কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে। এবং সিটি কর্পোরেশন অনেক সময় দেখা যায় যে সঠিক সময় সেখান থেকে সিটি কর্পোরেশনের গাড়ি সেখান থেকে এসে ময়লা আবর্জনাগুলো নেয়, ফলে সেখান থেকে ওই ময়লা আবর্জনা আবার ওখান থেকে বৃষ্টির পানিতে রাস্তায় এসে পড়ে, নালায় এসে পড়ে গিয়ে এগুলি আরও বেশি। তো এখন যেটা হচ্ছে, নালাগুলো পরিষ্কার করা, এটা সবাই শুধু নালা পরিষ্কার করে কথা বলে, কিন্তু এটা একটা বিশাল একটা চক্রের সাথে জড়িত। এটা কিন্তু এখন বর্তমান সরকার যে স্টেপ নিছে, খাল ও নদী খননের একটা কর্মসূচি হাতে নিছে বর্তমান সরকার, এটার প্রভাব কিন্তু সুদূর প্রসারী, সারা বাংলাদেশে পড়বে এবং এটা শহরগুলিতেও পড়বে। তো শহরগুলিতে পড়ার জন্য যে ফ্যাসিলিটিসটা নিতে হবে, এটা শহরের নেতৃবৃন্দ, শহরের মেয়র এবং শহরের যারা এমপি আছেন, ওনারা যদি এই সুযোগটা নিতে পারেন, সেটা তো ওনাদেরকে লোকাল গভর্নমেন্টের একটা অ্যাডভাইস করতে হবে, যেটা এই পর্যায়ে করতে হবে, বা যে মন্ত্রণালয়ের অধীনে খাল নদী খনন, এটা নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে বা পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে হলে পানি সম্পদ মন্ত্রণালয়, তাদেরকে অ্যাডভাইস করতে হবে আমার এখানে এই ইয়েটা করতে হবে। আমি সেটা আসছি, সেটা পরে আমি আপনাকে কম্প্রিহেনসিভ ডিজাইনে দেখাবো। তো বন্ধুগণ, এখন আসেন, এখন চট্টগ্রাম শহরে যেটা আছে বা এটা আছে, এখন এই যে দেখেন, এখন বর্তমানে আছে ইনঅ্যাক্টিভ কন্ডিশন, যেটা অনেকটা অকার্যকর অবস্থা। এখানে টাইডাল ওয়াটার আসে, এখানে কিন্তু জোয়ারের পানি শুধু বৃষ্টির পানিতে কিন্তু ডুবতো না, একই সাথে জোয়ার আসে কখন? সাধারণত জোয়ারের সাথে ভারী বৃষ্টিপাতের সাথে জোয়ারের একটা সম্পর্ক আছে। যখন জোয়ার হয় তখনই ভারী বৃষ্টি হয়, কম হোক বা বেশি হোক, সেটা ওই যে অমাবস্যা পূর্ণিমার সময় একটু বেশি বৃষ্টি হয়, জোয়ারের সময় জোয়ারও বাড়ে বেশি, বৃষ্টিও তখন বাড়ে। তো ওই সময় গিয়ে এই পানিটা বেড়ে যায়, টাইডাল ওয়াটারটাও বাড়ে, শাওয়ারও, এটা হেভি শাওয়ার হয়, হেভি রেইন হয়, ফলে পানি জমে যায়। আর এখানে কি হচ্ছে, এখানে সিল্টেড ক্যানেল, এই যে খাল নদীগুলো, এগুলো এখন যেটা এক্সিস্টিং পর্যায়ে আছে, এই ক্যানেলগুলো সিল্ট হয়ে কাদামাটি দিয়ে, পাহাড় ধুয়ে, রাস্তাঘাট হয়ে বা অন্যান্য বিভিন্ন নির্মাণ সামগ্রী যে বালি টালি দিয়ে, এগুলি দিয়ে এটা ভরে যায়। এটা খাল নালাগুলি ভরে গেছে, পরবর্তীতে ফলে এটা পানি ধারণ ক্ষমতা কমে গেছে। তারপরে গার্বেজগুলো কি করতেছে, গার্বেজ ক্লগড ড্রেইন, গার্বেজগুলি ড্রেইন কি এই ক্লগ করে ফেলতেছে। এই যে মোটা মোটা বড় বড় ড্রেইন করছে সেনাবাহিনী ইঞ্জিনিয়ারিং কোর, বড় বড় স্ল্যাব দিছে, অনেক ব্যয় হয়েছে, অনেক টাকা খরচ হয়েছে, কিন্তু এই ড্রেইনগুলো বালি দিয়ে, নির্মাণ সামগ্রী বালি, রাস্তার বালি এবং ময়লা দিয়ে এগুলো হয়ে যায়। এবং ময়লার বালি যে একটা মানুষ এখন অনেকটা ডাস্টবিন কাছে থাকলে ফেলে, ওই যে ট্র্যাশ ক্যান্টেন যেগুলো দিছে নীল রঙের সিটি কর্পোরেশন, এগুলিতে ফেলে। আবার কেউ হয়তো যত্রতত্র এতে ফেলেও দেখবে, সেটা কম, কিন্তু এখন মানুষ নির্দিষ্ট জায়গায় ফেলে। এখন বলছে অনেক জায়গায় দেখা গেছে সিটি কর্পোরেশন নেয়, আবার কোথাও কোথাও দেরি হয়ে যায়, নিতে দেরি হয়ে যায়, ফলে ওগুলো পুকুরে উঠে সিটে সব কিছু মিলিয়ে ওগুলো করা হয়, আপনার সরে যায়।
তো অ্যাক্টিভ যে প্ল্যানে আমাদেরকে যেতে হবে, সেখানে জোয়ারের পানি এবং বৃষ্টির পানি দুইটা মিলে এটা ওয়াটার লগিং হবে ওই মাসে 2 বার, অমাবস্যা পূর্ণিমার সময় 2 বার 3 বার এরকম হবে। সাধারণত এক নাগারে 1.5-2 ঘন্টা বৃষ্টি হলে চিটাগাং চট্টগ্রাম শহর পানির নিচে হয়ে যায়, এটা দেখা গেছে। তো এখানে জোয়ারের পানি দেখেন, এখানেও যেটা অ্যাক্টিভ ইফেক্টিভ কন্ডিশন যেখানে বলছে সেখানেও সিল্ট আসবে, সিলটা বন্ধ করতে হবে। পলিটা পাহাড় কাটা, এখানে পাহাড় কাটা হয়, এসব পলিটা এখানে এটা বন্ধ করতে হবে, এটা পাহাড় কাটা বন্ধ করতে হবে, সেখানে গাছ লাগানোর ব্যবস্থা করতে হবে সব কাজে, তাইলে যাতে পাহাড়ের মাটিটা ধুয়ে আর এসে না আসে। তারপরে উচ্চ ক্ষমতা সম্পন্ন পাম্প। এখন আসেন এই জিনিসগুলো থাকে এখানে, দেখেন এই যে গাছ লাগানো হয়েছে, করা হয়েছে, ভাটার পানি, ভাটার সময় পানি চলে যাচ্ছে। এখন আসেন এখানে সলিউশনগুলি এখানে দেওয়া আছে আর কি। পাহাড়ি অঞ্চল ও সয়েল বায়ো ইঞ্জিনিয়ারিং, এখানে পাহাড়ি অঞ্চল যাতে ওখানে পাহাড় কাটা না হয়, সেখানে ঘাস লাগানো হয়, তাহলে বায়ো ইঞ্জিনিয়ারিং করা হয়, সেখান থেকে সিল্ট যাতে না আসে, সিল ট্র্যাপ বসাইতে হবে, সেখানে সিল ট্র্যাপ বসাইতে হবে। তো এই সিল ট্র্যাপ বসানোর জন্য আসেন আমরা এখানে কী লিখছি, এখানে চট্টগ্রাম শহরের জলাবদ্ধতার উন্নত প্রধান কারণ হলো চাকতাই, মেজরা, হিরজা, মহেশখালের মতো গুরুত্বপূর্ণ খালগুলো পলিও বর্জ্য জমে ভরাট হয়ে যাওয়ায়। পলিও বর্জ্যগুলো কোথা থেকে আসে? পলিও বর্জ্যগুলো আসে পাহাড়ের ঢাল থেকে। তারপরে চট্টগ্রাম শহরের ভিতরে পাহাড় আছে, আবার শহরের সাব আরবান এরিয়াতে হাটাজারি, ফটিকছড়ি বা এসব জায়গায়ও পাহাড় আছে। এখন আসেন ওগুলির সাথেও হাটাজারি, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি, বোয়ালখালী এগুলির সাথেও চট্টগ্রাম শহরের জড়িত। আপনি হয়তো বলবেন না দূর থেকে কীভাবে জড়িত, এগুলো আমি আপনাদের বলবো সবগুলো ব্যাখ্যা করে। দখলমুক্ত করা, খালের 2 পারে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, এগুলো বাংলাদেশের জনবসতিপূর্ণ এলাকা, এখানে অনেক সময় উচ্ছেদ অভিযান, ওরা ওখানে অস্থায়ী দোকান দিছে, কেউ থাকে, কিন্তু ওখান থেকে যাতে পলি, কাদামাটি, ময়লা এগুলি যাতে খালে না ফেলে, এই জিনিসগুলো করতে হবে। আর একেবারেই যেগুলো অবৈধ খাল দখল করে যেগুলি হয়েছে সেগুলো ভেঙে ফেলতে হবে খালের ভিতরে। কিন্তু খালের পাড়ে উপরে কেউ অবৈধভাবে থাকতেছে, তাঁবু টাঙ্গাইয়া করতেছে, অস্থায়ী একটা দোকান দিছে, তার জন্য অত কোনো সমস্যা নাই। কিন্তু খালের ভিতরে 2 হাত চলে গেছে, এরকম বিল্ডিংও আছে যে 5 তলা বিল্ডিং উঠে গেছে, খালের ভিতরে 3 হাত চলে গেছে, 2 হাত চলে গেছে, এই ধরনের স্থাপনা পানির প্রবাহকে করবে। খনন ও গভীরতা বৃদ্ধি, প্রতি বছর বর্ষা মৌসুমের আগে খালগুলো ক্যাপিটাল ড্রেজিং করতে হবে। এটা খালগুলো প্রতি বছর অন্তত প্রতি বছর একবার যদি ভালোভাবে করা হয়, তাহলে পরবর্তী বছর গ্যাপ দিয়ে তার পরের বছর আবার করতে হবে। এটা কন্টিনিউয়াস প্রসেস, এটা বন্ধ করা যাবে না। তার ক্যাপিটাল ড্রেজিং যত বেশি হবে, ধারণ ক্ষমতা যত বাড়বে, তাহলে পানি সেখানে চলে যাবে। তো আসেন আমরা আবার যাই। তো এখানে আমরা পাহাড়ি অঞ্চলে এটা বললাম আগেই, চাকতাই খাল এগুলি দখলমুক্ত করতে হবে, হিজরা খাল, মির্জা খাল এগুলি দখলমুক্ত করতে হবে, পানির ক্যাপিটাল ড্রেজিং কর্ণফুলী নদীতে এবং খালগুলিতে ক্যাপিটাল ড্রেজিং করতে হবে। এখন যে সরকার যে খাল খনন কর্মসূচি নিছে, এটার একটা অংশকে গ্রামে গঞ্জে তো করবেই, এটার অংশকে শহরে নিয়ে আসতে হবে। ওই একটা ফান্ড সিটি কর্পোরেশন শহরে নিয়ে আসতে হবে, নিয়ে এই খালগুলো ভালোভাবে খনন করে এগুলো মাটি বাইরে সরাই নিয়ে যেতে হবে। হ্যাঁ, ওয়াটার রিটেনশন ফান্ডস করতে হবে। ওয়াটার রিটেনশন ফান্ড সেটা কীরকম, এখন আসেন সেটা আমি এখানে দেখাই। দেখেন এখানে এই যে ওয়াটার রিটেনশন ফান্ড বা কৃত্রিম জলাধার তৈরি, মেগাসিটির অতিরিক্ত পানি সাময়িকভাবে ধরে রাখার জন্য, অর্থাৎ বৃষ্টির সময় অতিরিক্ত পানি হবে। এখন খালি জায়গা কম, আগে খালি জায়গা ছিল, সেখানে গিয়ে পানি কিছুক্ষণ জমে থাকতো 2-3 ঘন্টা, এখন তো সব বিল্ডিং হয়ে গেছে, ফলে পানি ওখানে আর জমতে পারতেছে না। এখন কি করতে হবে, কৃত্রিমভাবে খেলার মাঠের নিচে পুকুর করতে হবে এ ধরনের। হ্যাঁ, এখন আসেন আপনি নালা করছেন এর মধ্যে, খেলার মাঠের নিচে প্রত্যেকটা বাড়ি, যেসব বাড়ির মধ্যে কিছু খালি জায়গা আছে, সেখানে একটা ছোটোখাটো একটা কূপ করে তার উপরে একটা নেটের মতো দিয়ে, স্টিলের নেট দিয়ে, প্রয়োজনে সিটি কর্পোরেশন তাকে সেখানে ওই নেটের জন্য কিছু খরচ দিবে, ওখানে কিছু পানি সে যাতে ধরে রাখতে পারে, এই ধরনের একটা রিটেনশন পয়েন্ট করতে হবে প্রত্যেকটা বাড়ি খালি জায়গার মধ্যে। এটা বেশি 2-3 হাত জায়গার মধ্যে এটা করতে হবে। আর খেলার মাঠ তো বড়, সেখানে নিচে একটা বড় একটা পুকুর করতে হবে। ওই পুকুরের সাথে অন্যান্য আশপাশের কিছু বাড়ির সাথে ওখানে দিতে হবে, লাইন করে দিতে হবে, যাতে ওখানে এসে পানিটা জমে। আর প্রতি বাড়ির মধ্যে এরকম যদি থাকে, ওই যে ছোট একটা মধ্যে কূপের মতো যদি ওরকম একটা থাকে, ওটার উপরে নেট করে দিবে যাতে বাচ্চা কাচ্চা না পড়ে, ওটাও একটা সিস্টেম। তাইলে ওই খেলার মাঠ, তারপরে অন্যান্য জায়গায় এগুলিটা করতে হবে। ভারী বেশি সময় জলাধারগুলো পানি ধরে রাখবে এবং পরবর্তীতে ধীরে ধীরে তা নদীতে নিষ্কাশিত হবে। পরবর্তীতে ওই বিয়ের পানি ছেড়ে দিবে, ওগুলো নদীতে পড়বে। শহরের খেলার মাঠ বা পার্কগুলোর নিচে ভূগর্ভস্থ জলাধার তৈরি করা যেতে পারে।
এটা কিন্তু সাইন্টিফিক কথা, এটা কিন্তু আমি বলছি যে তা না, আমি কিন্তু বিদেশের নিয়ে বিদেশি লোকের সাথে কনসাল্ট করে এটা করছি। এটা করছি এই কারণে সিটি কর্পোরেশনেরও উপযুক্ত হতে পারে, প্লাস আমি ইউটিউবে ভিডিও দিচ্ছি, আপনার এই ইউটিউবের ভিডিওটা যাতে অন্যদের হয়, তারা যাতে পছন্দ করে, সাইন্টিফিক এটা লজিক্যাল হয়, সেটার কারণেও আমি এগুলি খোঁজ করে নিছি। তো সিটি কর্পোরেশন যদি আমাকে ডাকে, আমাকে বলে লজিকে, তাহলে আমি সিটি কর্পোরেশনের সাথে পরামর্শ করতে আমি অ্যাগ্রি আছি। আমার মোবাইল নাম্বার এখানে নিচে দেওয়া থাকবে, আর আপনারাও আপনাদের মতামত জানাবেন এই ইয়েরগুলো কতটুকু কার্যকর, যে স্টেপগুলো আমি বললাম, যে মেজার্সগুলো নিতে অ্যাডভাইস করতেছি, সেটা কতটুকু কার্যকর হবে সেটা আপনারা কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দিব। এবং আপনাদের যদি কোনো কমেন্টস থাকে সেটাও যদি পরামর্শ থাকে সেটাও জানাবেন এখানে, সেটা আমি দেখব, যারা ভিডিও দেখে তারা দেখবে, বা সিটি কর্পোরেশন লোকাল গভর্নমেন্ট যারা আছে তারাও সেটা দেখতে পারবে। তো দেখেন টাইডাল রেগুলেটর পাম্প স্টেশন, এটা করতে হবে। এখন টাইডাল রেগুলেটর পাম্প স্টেশনকে যখন জোয়ার আসবে, ওইটা স্লুইস গেটের মতো আর কি, তখন এগুলি করতে হবে। আসেন আমরা এটা দেখেন টাইডাল রেগুলেটর পাম্প স্টেশন। তো এটা কেমন, জোয়ারের সময় কর্ণফুলী নদীর পানি উল্টো শহরে ড্রেন ও খালে ঢুকে পড়ে। এটা কিন্তু যে জলাবদ্ধতা হয়, এই জোয়ারের পানি হচ্ছে তার 50 থেকে 60% দায়ী বৃষ্টির চাইতেও। অর্থাৎ জোয়ারের পানি যখন এটা কর্ণফুলী নদী ভরে যায়, খালগুলি ভরে যায়, তখন বৃষ্টির পানিগুলি তো আর খালে আর যাওয়ার জন্য জায়গা পাচ্ছে না। এটা হচ্ছে এটা স্লুইস গেট ও প্রধান খালগুলো মুখে টাইডাল রেগুলেটর স্লুইস গেট স্থাপন করতে হবে। অর্থাৎ স্লুইস গেট দিয়ে পানি আসাকে রোধ করে দিতে হবে, জোয়ারের পানি যাতে বেশি ঢুকতে না পারে। এটা সাগরে থাকবে, এখানে বিভিন্ন সমস্যা আছে, সাগরও এখন ভরে যাচ্ছে। এখানে সাগরগুলো বঙ্গোপসাগরের দক্ষিণ দিকে সন্দ্বীপ থেকে শুরু করে হাতিয়া, তারপরে ওই অঞ্চলগুলো ভরে যাচ্ছে। ফলে পানি কি করতেছে, সি বেড যখন পুরা হয়ে যায়, পানি তখন উপরের দিকে চলে আসে। তো সেটাও একটা সমস্যা। এই জন্য চিটাগাং পোর্টকেও বঙ্গোপসাগরের ওদিকে করতে হবে, প্লাস উত্তর দিকে দেখেন একটা জিনিস বিভিন্ন পুরো দেশের সাথে জড়িত, এবং উপর থেকে এই যে নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর বা বরিশাল, ওসব অঞ্চল থেকেও যাতে অতিরিক্ত পলি যাতে এখানে সাগরে না আসে মিশে, সেদিকেও খেয়াল রাখতে হবে। তাহলে ওখানে যদি ধারণ ক্ষমতা থাকে, তাহলে তো পানি, জোয়ারের পানি সেদিকেই থেকে যাবে, এদিকে খালে বা কর্ণফুলী নদীতে কম আসবে, কারণ ওদিকে ভরে যাচ্ছে বিদায়, এদিকে পানি উপরের দিকে উঠে যাচ্ছে, লেয়ার উপরের দিকে উঠে যাচ্ছে। তারপরে ভাড়ার সঙ্গে খুলে দেওয়া হবে হাই ক্যাপাসিটি পাম্প। জোয়ারের সময় শহরের ভেতরে জমে থাকা পানি নদীতে পাম্প করে ফেলার জন্য শক্তিশালী পাম্প স্টেশন বসানো জরুরি। এখন এটা পাম্প স্টেশন, এটা জোয়ার আর তো হচ্ছে, এরপরে এটা পাম্প স্টেশন কতগুলি বসাবে, এখানে যেখানে বেশি হয় ওখানে 2-1টা হয়তো বসানো যেতে পারে, কিন্তু ওটা তো পাম্প, যেমন 2 নম্বর গেট বা মুরাদপুর চকবাজার হয়, সেখান থেকে পাম্প দিয়ে করা, এটা খাল করে দেওয়াই হবে, সবচেয়ে ভালো হবে। পাম্প দিয়ে যদি পাম্প যদি নিতে পারে, যদি এটা কস্ট অ্যাফোর্ড করতে পারে সিটি কর্পোরেশন বা সরকার, তাহলে সেটাও করা যেতে পারে, না হয়তো সেটা হবে না আর কি। তো আসেন, তো পানি নিষ্কাশন প্রবাহ দেখেন, এখানে পানি নিষ্কাশন প্রবাহ, এই খালগুলো পরিষ্কার করে এগুলি ক্যাপিটাল ড্রেজিং করে এগুলিতে এখানে নামাইতে হবে, প্লাস অন্যান্য খালগুলি এখানে কি করতে হবে, এখানে করে দিতে হবে, এটা কানেকশান করে দিতে হবে। এই খালগুলোর ডাইরেক্ট যদি এখানে কর্ণফুলীর সাথে কানেকশান করা যায়, ভালো, আর না হয় এই খালগুলি পার্শ্ববর্তী বড় খালের সাথে কানেকশান করে দিতে হবে। হ্যাঁ, তাহলে এটা পানি আরও দ্রুত নেমে যাবে। সবচেয়ে বড় হচ্ছে কর্ণফুলী নদীর ক্যাপিটালটাও আরও বাড়াতে হবে, কর্ণফুলী নদীর গভীরতা বাড়াতে হবে, এবং সেটা করতে হবে একেবারে রাঙামাটি, কাপ্তাই থেকে শুরু করে করতে হবে। ঠিক আছে, এখন দেখেন এই যে সমন্বিত ড্রেনেজ মাস্টার প্ল্যান, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, এটার জন্য কি করতে হবে, আধুনিক ড্রেন থাকা বাধ্যতামূলক। এখন ড্রেন এখানে করছে ইঞ্জিনিয়ারিং কোড, ড্রেন অনেকগুলো করছে, কিন্তু ড্রেনগুলো পরিষ্কার নাই। এই যে ড্রেনগুলো পরিষ্কার করাও বড় বড় এগুলো বালি দিয়ে, যেগুলো ড্রেনের ভিতরে তো আর প্লাস্টিক ময়লা যেতে পারে না বেশি, এগুলির ভিতরে বালি আর ঢুকছে, ছোটোখাটো প্লাস্টিক ঢুকছে, বোতল, ওইটা সেটা, কাপড়, কিন্তু এগুলো পরিষ্কার করলে পরে হওয়ার সম্ভাবনা নাই। এগুলো ভালোভাবে যদি এগুলি পরিষ্কার, ড্রেনগুলো এখন যে বড় বড় খালের মতো ড্রেন, এটাকে ড্রেন বলা যায় না, এটাকে নালা, বড় বড় খাল হয়ে গেছে, খাল করছে এটা উপরে স্ল্যাব দিয়ে, তো এটা পরিষ্কার করলে খুব একটা হবে না। ছোট ড্রেনগুলোকে মাঝারি এবং মাঝারি ড্রেনগুলোকে প্রধান খালের সাথে বৈজ্ঞানিক উপায়ে স্লোপ বা ঢাল ঠিক রেখে যুক্ত করতে হবে, যেটা আমি এখন ম্যাপে দেখালাম। প্লাস্টিক ও কঠিন বর্জ্য নিয়ন্ত্রণ, পলিথিন ও প্লাস্টিক বর্জ্য ড্রেনের পথ বন্ধ করে দেয়। কথাটা খেয়াল করেন, প্লাস্টিক ও পলিথিন বর্জ্য ড্রেনের মুখ বন্ধ করে দেয়। উৎসস্থলে ময়লা আলাদা করার ব্যবস্থা করতে হবে, এবং নালার ময়লা ফেলা সম্পূর্ণ নিষিদ্ধ, শাস্তিমূলক করতে হবে। নালায় যাতে এগুলি না ফেলে, আর নালার মুখে, ড্রেনের মুখে
স্ট্রেস ট্র্যাপ বসাতে হবে, নেট বসাতে হবে নালার মুখে, যেসব জায়গায় গিয়ে নালা যাতে এটা বড় খালে বড় ইয়েতে না হয়, একটু পরপর নালার মুখে এগুলি বসাইতে হবে। বসাই ফেলবে মানুষ, অসচেতন মানুষ, ছোটো বাচ্চা আছে, ইয়ে আছে, অনেক সময় হাতের ইয়েতে ফেলে দেয়। 100% তো ময়লা এক জায়গায় ফেলবে ওরকম আশা করা যায় না। 90% ডাস্টবিনে ফেলবে, ইয়েতে ফেলবে, আর 10% হয়তো নালা নর্দমাতে ফেলবে। সেগুলো এর জন্য ওরকম ওই নেট ব্যবহার করতে হবে। নেট ব্যবহার করি এগুলো আবার নির্দিষ্ট সময় উঠাই নিয়ে যেতে হবে গাড়ি দিয়ে, সিটি কর্পোরেশনের লোক দিয়ে। ট্রেস ট্র্যাপ বসাতে হবে এগুলির মুখে। ওকে, ওয়াটার রিটেনশন পন্ড এগুলি বলছি, দখলমুক্ত করার কথা বলছি, পানি নিষ্কাশন প্রবাহ এটা এখানে ড্রেনেজ সিস্টেমের কথা বলছেন। এখন আসেন টাইডাল পাম্পের কথা অনেকটা বলি। স্পন্সিডিও পারমিভিয়াল ফুটপাথ, স্পন্সিডিও পারমিভিয়াল ফুটপাথ এটা আসেন, এটা নিয়ে এখন কথা বলি। এখন আসেন স্পন্সিটি ও ধারণা কি, স্পন্সিটিতে কেমন। ঘনবসতি এলাকায় সব জায়গায় কংক্রিটে ঢেকে দেওয়ায় পানি মাটির নিচে যেতে পারে না। হ্যাঁ, এখন তো সব বিল্ডিং হয়ে গেছে, রাস্তাঘাট, তারপরে আপনার লেনগুলো, অলিগলি, রাস্তা সবগুলো হয়ে গেছে, কংক্রিট হয়ে যাওয়াতে সেখানে পানি নিচের দিকে যাইতে পারে না। পানি সব ড্রেনে আসে, ড্রেন থেকে খালে যায়, খালে থেকে নদীতে যায়। ফুটপাথ ও পার্কিং লটে পারমিবল কংক্রিট বা পানিভেদ্য উপাদান ব্যবহার করতে। ফুটপাথে, হ্যাঁ, পার্কিং লটে এখানে ওই কংক্রিট, সিমেন্ট আর কংক্রিট দিয়ে ঢালাই করলে হবে না। এখানে পারমিবল কংক্রিট আছে কতগুলি, যেগুলি পানি শোষণ করতে পারে, পানি শোষণ করে ওগুলো নিচে মাটিতে নিয়ে যায়। ওই ধরনের ব্যবস্থা এখানে করতে হবে, এসব চিন্তাধারা করতে হবে। অন্তত কিছু কিছু জায়গায় করলে পরে এটার একটা বেনিফিট আসবে, যা বৃষ্টিকে সরাসরি মাটির নিচে চুইয়ে যেতে সাহায্য করবে। দেখছেন, এগুলো উন্নত বিশ্বে আছে। আর আমাদের দেশে ঘনবসতিপূর্ণ এলাকায় এগুলি যদি না করে, তাহলে কি সব হয়ে গেলে, ইট সুরকির সিমেন্ট হয়ে গেলে তো পানি নিচের দিকে যাইতে পারবে না। এখন পানির লেয়ারও এই জন্য নিচে যায়। খাওয়ার পানির জন্য যে ডিপ টিউবওয়েল বসায়, ডিপ টিউবওয়েলে কিন্তু লেয়ার অনেক নিচে, ফলে এগুলো আস্তে আস্তে হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো আপনাকে এই পারমিবল কংক্রিট দিয়ে এগুলো তৈরি করতে, বিশেষ করে ফুটপাথ, পার্কিং লট যেগুলো বাহিরে আছে এগুলো, আর কিছু কিছু জায়গায় খেলার মাঠে, আজ যে বললাম খেলার মাঠে নিচে বা যেখানে যেখানে সম্ভব তার নিচে পন্ড, কৃত্রিম পন্ড তৈরি করতে হবে। পুকুর মতো ওয়াটার রিটেনশন পন্ড করতে হবে, সেগুলিতে প্রত্যেক বাড়ির এরিয়াতেও রিটেনশন পন্ড করতে হবে। তারপরে দেখেন কন্টিনিউশন রিভার ক্যানেল ডিগিং সাবআরবান এরিয়া। এটা কি শহরের বাইরে বলছি আমি। কন্টিনিউশন রিভার ক্যানেল ডিগিং সাবআরবান এরিয়া, উপশহরে, শহরতলিতে যে যেমন মনে করেন এখান থেকে যদি সীতাকুণ্ড, জলিল টেক্সটাইল বা এসব দিকে, বা ওইদিকে আপনার ওই পাহাড়তলির ওইদিকে, ওসব দিকে যদি খাল খনন করা হয়, তাহলে সেই দিকের পানিগুলো বৃষ্টি হওয়ার সাথে সাথে এটা এদিকের পানিতে চাকতাই খালে বা এর মধ্যে চলে আসবে না, এটা কর্ণফুলী নদীতে চলে আসবে না। এগুলো কি করবে, ওদিকে জমা থাকবে। তাহলে ওদিকে কিছু পানি ধারণ ক্ষমতা, রিটেনশন ক্যাপাসিটি ওদিকে তৈরি করতে হবে। সেটা হাটাজারিতে তৈরি করতে হবে, সেটা ফটিকছড়িতে করতে হবে। ওই ধরনের কিছু করলে পরে তাহলে হাটাজারি এই পানিগুলোও কিন্তু এই চট্টগ্রাম শহর দিয়ে আসে, কর্ণফুলী নদী দিয়ে, চট্টগ্রাম শহর দিয়ে, বিভিন্ন দিয়ে, কাপ্তাই দিয়ে, এভাবে এসে আপনার বহদ্দারহাট দিয়ে এভাবে এসে ওই কর্ণফুলী নদীতে সবার ফ্লো একদিকে। পরে কর্ণফুলী নদীও আর ধারণ করতে পারে না, দেখা যায় কর্ণফুলী নদী তখন বিপজ্জনক পর্যায়ে চলে গেছে। ওখানে পানির লেয়ার এত বেশি, পানির স্রোত এত বেশি, এটা লেয়ার অনেক উপরে, ওই এখান থেকে পানি যাওয়ারই কোনো সুযোগ নেই। তারপর রিভার ক্যানেল ডিগিং কাপ্তাই, রাঙ্গামাটি, বোয়ালখালী, ওসব দিকেও যদি কাপ্তাই, রাঙ্গামাটি, বোয়ালখালীতে যদি রিভার ক্যানেল এগুলি ডিগিং করে, তাহলে পরে অর্থাৎ আপনি চিন্তা করেন কাপ্তাই যদি পানি ধারণ ক্ষমতা যদি বেশি হয় কাপ্তাইয়ের দিকে, বোয়ালখালীর দিকে, তাহলে ওই পানিগুলো তো এখানে আসতেছে। তারপরে ওইদিকে মুহুরীর ইয়েতে মাতামুহুরী নদী না যেটা আছে, ওই যে হালদা নদী, মাতামুহুরী নদী, ওসব দিকে যদি পানির ক্যাপাসিটি যদি বাড়ে, তাহলে ইয়ের দিকে কর্ণফুলী নদীতে পানির ফ্লোটা আর অত বেশি বাড়বে না। ঠিক আছে, পরে কী হবে, সেসব দিকে যদি খনন করে, এখন সরকার যে উদ্যোগ নিছে সেদিকেও খনন করলে চট্টগ্রাম শহর ওটার থেকে উপকারিতা পাবে। কাজেই ওসব দিকেও এখন সিটি কর্পোরেশনকে, লোকাল গভর্নমেন্টকে সেদিকেও, বিশেষ করে শহরগুলোর চারিদিকে যে সাবআরবান এরিয়া আছে, সারাউন্ডিং এরিয়া আছে, সেগুলিতে যাতে নদী থাকলে নদী, খাল থাকলে খাল, সেগুলো খনন করে সেগুলি ব্যবস্থা করতে হবে। তারপরে ব্যবস্থা করলে পরে তাহলে এই ফলটা পাবে, এই ফলটা শহর এলাকাও পাবে। তো ওকে, তো এরপরে যেটা দেখেন সেবা সংস্থাগুলোর সমন্বয়,
কোঅর্ডিনেশন, ইনস্টিটিউশনাল কোঅর্ডিনেশন, এখানে বিভিন্ন সিডি আছে, চট্টগ্রাম সিটি কর্পোরেশন আছে, পানি উন্নয়ন বোর্ড আছে, হ্যাঁ, এগুলোর মধ্যে সমন্বয় থাকতে হবে। হ্যাঁ, যেমন এখানে দেখেন চট্টগ্রামে এই গত 4 বছর ধরে একটা হালিশহর যে সিওআরএস করতেছে, হালিশহর থানা থেকে শুরু করে আগ্রাবাদ থেকে শুরু করে এদিকে, এটা 4 বছর ধরে চলতে আছে, রাস্তার উপরে করে রাখছে। তো এগুলো সমন্বয় করে এই কাজগুলো করতে হবে, যাতে প্রত্যেকের যে কাজ সিডিএর যেখানে যে খাল বা নালা যেখানে পরিষ্কার করার কথা সেটা সেখানে টাইম মতো করে ফেলবে, সিটি কর্পোরেশন জানাবে, সিটি কর্পোরেশন যেটা করা হয় সেটা সিডিএকে জানাবে, বা পানি উন্নয়ন বোর্ডের সাথে সমন্বয় করবে, লোকাল গভর্নমেন্টের সমন্বয় করে যদি এই কাজগুলি করা যায় তাহলে ইয়েটা হবে না। তো সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষের হতে হবে, সচেতন হতে হবে, এবং ময়লা আবর্জনাগুলি যাতে সঠিক জায়গায় ফেলে এবং সেখান থেকে সিটি কর্পোরেশনের লোক সঠিক টাইমে নিয়ে যায়, এবং এই নালাগুলো যেগুলো করছে সেটা যাতে করা হয়, সেটা পরিষ্কার করা হয়। নালাগুলো যাতে পরিষ্কার করলে, এখানে পরিষ্কার করার জন্য মাঝখানে 8-10 হাত পর একটু চিকন করে দেওয়া আছে, কিছু স্ল্যাব দেওয়া আছে, সেগুলো উঠাই পরিষ্কার করে নিয়ে ফেলে তাহলে পানি ধারণ ক্ষমতা বেড়ে যাবে, সহজে হবে না। হ্যাঁ, সহজে হবে না। গত বছর বৃষ্টি একটু কম হয়েছে, কিন্তু এবার লক্ষণ হচ্ছে বৃষ্টি অনেক বেশি, এবং এটা কন্টিনিউয়াস প্রসেস, প্রত্যেক ইয়ার আগে একবার করতে হবে। আর মেজর ড্রাইভটা দিতে হবে প্রতি 1-2 বছর পর মেজর ড্রাইভগুলো দিতে হবে আর কি। তো চট্টগ্রাম বন্দরেরও এখানে ভূমিকা আছে, কর্ণফুলী নদীর চ্যানেল, তারপরে বঙ্গোপসাগরে যে ইয়েগুলো আছে, চ্যানেলগুলো আছে চিটাং পোর্টের, সেই চ্যানেলগুলো ড্রেজিং করে করতে হবে, ঠিক আছে। তো এখন যেহেতু ব্যারেজ উপরে, এই যে পদ্মা ব্যারেজ কাজ শুরু হলে পরে যদি ওটা হয়, তারপরে বিভিন্ন জায়গায় খাল খনন করা হয়েছে, সেই সুফলও কিন্তু এখানে আসবে। অর্থাৎ উত্তরবঙ্গের যে পানি যদি মেঘনার পানি, পদ্মার পানি যদি এখানে বঙ্গোপসাগরে একটু লেটলি আসে, ওখানে ধারণ ক্ষমতার কারণে এখানে যদি একটু পরে আসে, তাহলে বঙ্গোপসাগরে পানি ধারণ ক্ষমতা বাড়বে, তাহলে কর্ণফুলীর পানি দ্রুত বঙ্গোপসাগরে চলে যেতে পারবে। তাহলে এইটারও একটা উপকারিতা আছে। দেখেন উত্তরবঙ্গে করতে চাঁদপুরে খাল খনন করতেছে, প্রধানমন্ত্রী গতকালে চাঁদপুরে খাল খনন করছে, গতকাল 17 তারিখ, সেই চাঁদপুরে খাল খনন করছে, লক্ষ্মীপুরে খাল করলে ওগুলো এদিকে এসে ওই সুফল এখানে পড়বে। তাহলে এগুলো সবগুলি একটা চেইন সাথে জড়িত এগুলো। তো আশা করি এই ব্যাপারগুলো সবাই করবে। দেশকে গঠন করতে হলে সবাইকে তো সমন্বয়িতভাবে কাজ করতে হবে, দেশের জন্য যেটা ভালো হয় সেটাই করতে হবে। তো তাহলে আজকে এতটুকু। তো বন্ধুগণ, তাহলে আজকে এতটুকু। তো আমি আমার বুদ্ধি দিয়ে একজন নাগরিক হিসাবে চট্টগ্রাম শহরে গত 40-35 বছর ধরে আছি, তো সেটা থেকে অভিজ্ঞতা থেকে যা দেখছি, এটা একটা বড় একটা বার্নিং প্রবলেম হয়ে গেছে চট্টগ্রামের জন্য। তো সবাই এটাতে বিরক্ত। তো যতটুকু আমি হয়তো আমার পরিচিত আছে, বন্ধু আছে বিদায় বিদেশে, ইটালিতে আছে, তাকে আমি দিয়ে এই কাজটা করাইছি। আমি নিজেও তাকে আইডিয়া দিছি, আইডিয়া দেওয়ার পরে সে আমাকে এই ডিজাইন দিছে, বা আমি নিজেও এখন এগুলো কতগুলো লজিক্যাল আপনারা কর্তৃপক্ষ ভেবে দেখবে, আপনারা ভেবে দেখবেন, যারা ভিডিও দেখছেন তারা কমেন্টসে জানাবেন, আর ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, আর শেয়ার করে সবাইকে জানাবেন। আর আমরা সবাই সচেতন থাকবো, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবো না। আর এই যে খাল কাটা কর্মসূচি, এটা যখন সার্ভেতে উল্লেখ করছে, আমি তখন সার্ভেতে এটাও বলছি, এটার একটা ব্যাপক একটা ইম্প্যাক্ট আছে কৃষিতে, খাদ্য তারপরে মৎস্য চাষে, তারপরে পানি ধারণ ক্ষমতা, বন্যা নিয়ন্ত্রণে, এটা একটা যথেষ্ট একটা ফলাফল আছে। এখন চট্টগ্রাম শহরের কর্তৃপক্ষের উচিত হবে যে লোকাল গভর্নমেন্টকে বুঝে তার আশপাশের এলাকাগুলিকে করা, খনন করানো। অর্থাৎ হাটহাজারি পরিক্সরে আমি যেটা বললাম, ওখানে খনন করলে এখানে ফলাফল পাওয়া যাবে। কাপ্তাই এলাকাতে যদি পানি ধারণ ক্ষমতা বাড়ায়, সেটা কর্ণফুলী নদীতে আসবে না। কর্ণফুলী নদীতে যখন বেশি থাকবে, পানি দ্রুত নেমে যাবে। অর্থাৎ কর্ণফুলী নদীতে ফুল থাকে, তাহলে এখান থেকে খাল থেকে তো পানি নামতে পারবে না, শহর থেকে পানি নামতে পারবে না। ওয়ান্স অ্যাগেইন আমি আবার এই জিনিসটা আপনাদেরকে করলাম আর কি, রিকল করাই দিলাম। আর আমরা সমন্বিতভাবে আমরা নালাগুলো, আর সবচেয়ে হচ্ছে ড্রেন যেগুলো করা হয়েছে, মোটামোটা চৌড়া ড্রেন, এগুলো পরিষ্কার করলে পরে অনেক এতটা হবে না। এখন সবচেয়ে যেটা হয় মুরাদপুর, চকবাজার, তারপরে দিকে হয়, আর আগ্রাবাদ কমার্শিয়াল এরিয়াতে হয়। কমার্শিয়াল এরিয়া, এখানে জোয়ারের পানি আর বৃষ্টির পানি এসে এখানে একটু বেশি হয়। এটা একটু রাস্তাটা একটু এক হাত উঁচা করে দিলেও হয় রাস্তাগুলো, এর মধ্যে বিশেষ করে আগ্রাবাদ হোটেলের পাশে, আজিজ কোড়া কমার্স কলেজের সামনে এই এলাকায় একটু বেশি হয় আর কি। আর অথবা নালাগুলো পরিষ্কার করে করলেও ওখানে ওই পিছনে একটা খাল আছে, সেই খালগুলো গভীরতা বাড়ালে, ক্যাপিটাল ড্রেজিং করলে ওখানে ওটা তো এগুলো ঠিক হয়ে যাবে আর কি।
তো ধন্যবাদ সবাইকে, আপনাদের মতামত ইয়েতে জানাবেন।